নাইকো দুর্নীতি মামলা বাতিলে বেগম জিয়ার আবেদন হাইকোর্টে খারিজ। নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ। জিয়া চ্যারিটেবল ও অরফানেজ ট্রাস্ট মামলায় হাজিরা। রমজানের বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে এবার চট্টগ্রামে মাঠে নামছে টিসিবি। সিলেটে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে সবজি সহ সব নিত্যপণ্যের দাম। অতিরিক্ত যাত্রী বহন সহ নানা সমস্যা নিয়ে ঈদে চলাচল করে নৌযান। স্বীকার করে পরিস্থিতি সামাল দেওয়ার দাবি মালিকদের। এবার সমন্বিত পদক্ষেপের আশ্বাস বিআইডব্লিউটিএর। চট্টগ্রামে এবার একে খান পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ অভিযান। আগে পুনর্বাসনের ব্যবস্থা না করায় এলাকাবাসীর ক্ষোভ। এবং মিরপুরে বাংলাদেশ ভারতের 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টির বাধা। সৌম্য তামিমের 50, বড় সংগ্রহের পথে টাইগাররা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং সাজিদ রাজু। আলোচিত নাইকো দুর্নীতি মামলা বাতিল চেয়ে বেগম খালেদা জিয়ার আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সাথে রায় হাতে পাওয়ার 2 মাসের মধ্যে বেগম জিয়াকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। এর রায়ের কারণে 7 বছর থেকে স্থগিত থাকা নাইকো দুর্নীতি মামলাটি চলতে আইনগত সব বাধা কেটে গেল। দুপুরে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ রায় দেন। দুদকের আইনজীবী বলছেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এ রায় দিয়েছেন আদালত। আর রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন বেগম জিয়ার আইনজীবীরা। আফজাল হোসেনের রিপোর্ট। কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে তেল গ্যাস অনুসন্ধান চুক্তির মাধ্যমে রাষ্ট্রের 13,777 কোটি টাকা ক্ষতির অভিযোগে বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটি করে দুদক। মামলাটিতে অভিযোগপত্র দেওয়া হয় বিএনপি নেত্রী সহ 11 জনের বিরুদ্ধে। তবে বেগম জিয়ার এক আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে 7 বছর ধরে স্থগিত থাকে মামলাটি। বৃহস্পতিবার দুপুরে মামলা বাতিল চেয়ে বেগম জিয়ার আবেদন খারিজ করে চূড়ান্ত রায় দেন হাইকোর্ট। একই সাথে রায়ের কপি হাতে পাওয়ার 2 মাসের মধ্যে বেগম খালেদা জিয়াকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আইনজীবী জানিয়েছেন, দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়ায় এই রায়। এই মামলায় অফেন্সের যথেষ্ট উপাদান আছে এগেইনস্ট বেগম খালেদা জিয়া আন্ডার সেকশন 5(1) অব দি প্রিভেনশন কারাপশন অ্যাক্ট 1947। খালেদা জিয়া রুলটা খারিজ করে দেওয়া হলো, যে স্টেটা ছিল স্থগিতাদেশ সেটা ভ্যাকেট করে দেওয়া হলো এবং ওনাকে ডাইরেকশন দিল নিম্ন আদালত হাইকোর্টের রায় যেদিন পাবে সেদিন থেকে 2 মাসের মধ্যে ওনাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। রায়ের প্রতিক্রিয়ায় বেগম জিয়ার আইনজীবীরা জানিয়েছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলাটি হাইকোর্ট খারিজ করলেও একই অভিযোগে নাইকো মামলায় বেগম জিয়ার বিরুদ্ধে বিচার শুরু করার আদেশে সংক্ষুব্ধ তারা। শেখ হাসিনার মামলাটা হাইকোর্ট খারিজ করে দিয়েছে, বলেছে একজন যদি স্যাংশন দেয় সেটা ইলিগাল এন্ড মেকানিক্যাল। একই গ্রাউন্ডে আমরা করেছিলাম। আমরা বেগম খালেদার সঙ্গে কথা বলবো এবং সম্ভবত এই মামলায় উনি আপিল করবেন। শেখ হাসিনার নাইকো কেসের ফ্যাক্টের লিগাল আসপেক্ট আর বেগম খালেদা জিয়ার লিগাল আসপেক্ট ইজ টোটালি ডিফারেন্ট, ডিস্টিংগুইশেবল। আদালতের নির্দেশ অনুযায়ী 2 মাস পর বেগম জিয়া আত্মসমর্পণ করলে তার জামিনের বিষয়টি বিবেচনার জন্য বিচারিক আদালতের প্রতি রায়ে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। বর্তমানে আলোচিত এই নাইকো দুর্নীতি মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত 9-এ অভিযোগ গঠন পর্যায়ে রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আবারও পিছিয়ে গেল বেগম জিয়ার বিরুদ্ধে চলা দুর্নীতির 2 মামলার শুনানি ও সাক্ষ্য গ্রহণের তারিখ। 23 জুলাই মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার সকাল 10টার দিকে বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিনের কার্যক্রমের শুরুতেই তার আইনজীবীরা চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণ মুলতবি চেয়ে সময় আবেদন করেন। এছাড়া অরফানেজ ট্রাস্ট মামলার বাদী ও সাক্ষী দুদক কর্মকর্তাকে জেরা করেন তারা। পরে উভয় পক্ষের শুনানি শেষে সাক্ষ্য গ্রহণ মুলতবির আবেদন মঞ্জুর করে 23 জুলাই পরবর্তী দিন ধার্য করেন আদালত। ব্যাপারে 1 নম্বর সাক্ষী বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে বেআইনিভাবে করা হয়েছে, কিন্তু মাননীয় আদালত সেটা মঞ্জুর করে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের সাক্ষী জেরা করতে আমাদেরকে বলেছিলেন, আমরা জেরা করেছি। জিয়া অরফানেজ ট্রাস্ট যেটা এতিমের অর্থ আত্মসাৎ হয়েছে সেই মামলার মধ্যে বিচারিক
কার্যক্রমে উচ্চতর আদালতে তারা গিয়েছেন, এই বলে তারা সময়ের আবেদন করেছেন। মাননীয় আদালত সেই আবেদনটা মঞ্জুর করেছেন। দুর্নীতির মামলা দুটি ট্রাস্ট আইনে না করে দুদক আইনে দায়ের কতটা যৌক্তিক, জেরাকালে আদালতে এ নিয়ে প্রশ্ন তোলেন বেগম জিয়ার আইনজীবীরা। এটা ট্রাস্ট ডিড যখন হয়েছে, ট্রাস্ট ডিড অনুযায়ী এটা বিচার হওয়া উচিত। ট্রাস্ট পেনাল কোডের কোনো বিধান নাই। তবে দুদক আইনের আওতাধীন হওয়ায় মামলাটি এই আইনে দায়ের হয়েছে বলে জানান বাদীপক্ষের আইনজীবীরা। দুর্নীতি দমন কমিশনের মামলা হয়েছে, এই কারণে এই মামলাটির অর্থ জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে ট্রাস্ট গঠন করে অর্থ আত্মসাৎ হয়েছে। এই দুই দুর্নীতি মামলার ৬৭ কার্যদিবসে এ নিয়ে মোট ৯ দিন হাজিরা দিলেন বেগম খালেদা জিয়া। তার হাজিরাকে কেন্দ্র করে আদালত চত্বর ও আশপাশের এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। কানাডিয়ান কোম্পানি নাইকোর দুর্নীতি ও অবহেলার কারণে ২০০৫ সালে দুদফায় বিস্ফোরণ ঘটে সুনামগঞ্জের দোয়ারাবাজার ট্যাংরাটিলা গ্যাস ফিল্ডে। বিস্ফোরণে বিপুল পরিমাণ গ্যাস ক্ষতিগ্রস্তের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়, কিন্তু আজও মেলেনি ক্ষতিপূরণ। তবে ক্ষতিপূরণ আর দেয়া হবে কিনা সেটাও বলতে পারছে না খোদ নাইকো কর্মকর্তা। এ নিয়ে এলাকাবাসীর মাঝে দানা বেঁধেছে ক্ষোভ। ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র ঘুরে আব্দুল আহাদের রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন নওশাদ আহমদ চৌধুরী। দেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র টেংরাটিলায় কূপ খননের সময় নাইকোর অবহেলার কারণে ২০০৫ সালের ৭ জানুয়ারি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই ক্ষত শুকানোর আগেই আবারও ২৪ জন রহস্যজনকভাবে আগুন লেগে যায় গ্যাস কূপে। এতে হাজার কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ নষ্টের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় টেংরাটিলা এলাকাটিও, কিন্তু আজও ক্ষতিপূরণ দেয়নি নাইকো। আমাদের রাস্তাঘাট, স্কুল, সাথে একটা প্রাইমারি হাই স্কুল আছে, এটা ফাটল ধরছে। গ্যাস বিস্ফোরিত যে আগুনের যে ক্ষয়ক্ষতিটা হয়েছে, সেই ক্ষয়ক্ষতিটা আজও ক্ষতিগ্রস্ত ফ্যামিলি পায় নাই। ৯,০০০ কোটি টাকার মামলা আছে। এই মামলাটা দ্রুত গতিতে যদি না হয় তো এলাকা আরো ক্ষতিগ্রস্ত হবে। গ্যাস বিস্ফোরণে ঘরবাড়ি, গাছপালার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় শিক্ষা প্রতিষ্ঠানও। এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান এই টেংরা মাধ্যমিক বিদ্যালয়। বিস্ফোরণের পর এটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও এখনো পুনরায় বিদ্যালয়টি নির্মাণ করে দেয়নি নাইকো। শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে এবং অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। স্কুলটা গ্যাসের জন্য ক্ষতি হয়েছে, কারণ আমাদের ক্লাস করা বন্ধ হয়ে গেছে। গ্যাস বিস্ফোরণের ঘটনায় নাইকো দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া, তৎকালীন জ্বালানি প্রতিমন্ত্রী AK মোশাররফ হোসেন সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়। নাইকোর কাছ থেকে কোটি টাকার গাড়ি উপঢৌকন দিছিল তদানীন্তন জ্বালানি মন্ত্রী KM মোশাররফ। অনুরূপভাবে তার দলের নেতাকর্মী, MP, মন্ত্রী, তারা যেমন লাভবান হয়েছে, তারা লোকজনও লাভবান হয়েছে, কিন্তু আমার এলাকার সাধারণ মানুষ তারা বাড়ি ঘর, শেষ আশ্রয়স্থল, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান এখন লেখাপড়ার অযোগ্য। তবে গ্যাস ফিল্ডে দায়িত্বরত নাইকোর কর্মকর্তা জানান, কিছুটা ক্ষতিপূরণ দেয়া হলেও আর দেয়া হবে কিনা তা অনিশ্চিত। তাদের কি ক্ষতিপূরণ দেয়া হবে কিনা এই বিষয়ে আপনার জানা নাই না? ক্ষতিপূরণ দিছে, আর ভবিষ্যতে দেবে কিনা এটা আমি বলতে পারবো না। বিস্ফোরণের পর গ্যাস উত্তোলন বন্ধ রয়েছে। কূপের সংরক্ষিত এলাকাটিও এখন বিরান ভূমি। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। যুক্তরাজ্যে ৬ দিনের ব্যক্তিগত সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10টার দিকে তাকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছায়। সেখানে যাত্রা বিরতি শেষে বেলা 11:10 দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও প্রবাসী কল্যাণমন্ত্রী বিমানবন্দরে তাকে স্বাগত জানান। এর আগে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা বাংলাদেশ সময় বুধবার রাত 12:15টায় হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্যাগ করেন। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আব্দুল হান্নান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। হিলটন হোটেলে স্থানীয় আওয়ামী লীগ ও কমিউনিটির নেতারা তাকে বিদায় জানান। চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ AK খান পাহাড়ের নিচে বসবাসকারীদের উচ্ছেদ করা হয়েছে। সকাল 10:30টায় ফায়ার সার্ভিস, র্যাব, পুলিশের সহায়তায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অন্তত 30টি ঘর ভেঙে ফেলা হয়। পাহাড়ে বসবাসকারীদের অভিযোগ, আগে থেকে তাদের সতর্ক না করে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। যদিও জেলা প্রশাসনের দাবি 8 জুন পাহাড়ের নিচে বসবাসকারীদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এর আগে 14 জুন মতিঝর্ণা এলাকার টাঙ্কি পাহাড়ের নিচের বসবাস করা 50টি পরিবারকে সরিয়ে দেয় জেলা প্রশাসন।
আমার ছোট ছোট দুটা বাচ্চা, ওদের মাও নাই। তাহলে এই মাল সামানগুলো আমরা কোথায় নিয়ে যাই? আমরা আমাদের কমপ্লেন দিতেন, তাহলে আমরা আমাদের ইজ্জত নিয়ে আমরা আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এক সাইড হয়ে যেতাম। হঠাৎ করে বাংলাদেশ ওরা কিছু বলে না, আমরা আইনে আমরা 4,000 টাকা বেতন পাই গার্মেন্টস চাকরি করে, 1,000 টাকা ঘর ভাড়া দিই, গরিব মানুষ পড়ে রয়েছে এখানে। আমরা 5,000 টাকা বা বেতন 4,000 টাকা বেতন এলাম, 5,000 টাকা ঘর ভাড়া দিতে পারবো। ইতিমধ্যে প্রায় 30টার উপরে ঘর আমরা উচ্ছেদ করেছি। এখানে শতাধিক ঘর ঝুঁকির মধ্যে আছে। আমরা বিষয়টি জানি যে তারা গরিব, বাট এরা কিন্তু কেউ এই ঘরের মালিক না, বেশিরভাগই এরা ভাড়া দেয়। একজন মানুষকে আমরা জীবনের ঝুঁকিতে থাকতে দিতে পারি না। এখানে তাদেরকে আমরা উচ্ছেদ কার্যক্রম তাদের করতেছি এবং এটা অব্যাহত থাকবে। বাংলার সময় আরো থাকছে। খুলনার রূপসা ও ভৈরব নদে লবণাক্ততা ক্ষতিকর মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, মারাত্মক হুমকির মুখে পরিবেশ ও প্রতিবেশ। বাংলাদেশ ভারত ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হয়েছে টিম ইন্ডিয়া। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করছে স্বাগতিকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ 4 উইকেটে 197 রান। বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন 2 টাইগার ওপেনার তামিম ও সৌম্য। ভারতের বিপক্ষে উদ্বোধনী জুটিতে প্রথমবারের মতো বাংলাদেশকে 100 রানের জুটি এনে দেন এই 2 ব্যাটসম্যান। ভারতের বোলারদের শাসন করে মাত্র 37 বলে ক্যারিয়ারের দ্বিতীয় 50 তুলে নেন সৌম্য। তবে ইনিংসটা বড় করতে পারেননি তিনি আউট হন 54 রান করে। এরপর তামিমও ক্যারিয়ারের 30তম 50 তুলে নেন, কিন্তু এরপরই বৃষ্টির বাধায় 1 ঘন্টা খেলা বন্ধ থাকে। পুনরায় খেলা শুরু হলে মারমুখী ঢঙে খেলতে থাকা তামিম দলীয় 123 ও ব্যক্তিগত 60 রানে সাজঘরের পথ ধরেন। দ্রুতই সতীর্থকে অনুসরণ করেন অভিষিক্ত লিটন কুমার দাস। তার ব্যাট থেকে আসে 8 রান। এরপর টেস্ট অধিনায়ক মুশফিক উইকেটে থিতু হওয়ার আগেই 14 রানে সাজঘরে ফেরেন। দ্রুত 3 উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা। তবে পঞ্চম উইকেটে সাকিব সাব্বির জুটির ব্যাটে বড় সংগ্রহের পথে আছে টাইগাররা। পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্য বিক্রি শুরু করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স। সংগঠনটি প্রতি বছর নিম্ন আয়ের মানুষের জন্য স্বল্প মূল্যে ভোগ্যপণ্যের ব্যবস্থা করে। সকালে নগরীর আগ্রাবাদে চেম্বার হাউসের সামনে বিক্রয় কাজের উদ্বোধন করেন চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। এ সময় তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই নিম্ন আয়ের মানুষের জন্য এ ব্যবস্থা করে থাকেন তারা। এখান থেকে স্বল্প মূল্যে সেদ্ধ চাল, আতপ চাল ও চিনি কিনতে পারবেন সাধারণ মানুষ। নগরীর বিভিন্ন স্পটে ট্রাকে করে এই পণ্য বিক্রি চলবে পুরো রোজার মাস। আর এবার চট্টগ্রামে রোজার মাসে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে মাঠে নামছে সরকারি সংস্থা টিসিবি। পুরো মাসে সংস্থাটি নগরীর 50টি পয়েন্টে ন্যায্য মূল্যে পণ্য বিক্রির পাশাপাশি ডিলারদের কাছেও পণ্য সরবরাহ করবে। তবে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে, টিসিবিকে ঢেলে না সাজালে বাজার নিয়ন্ত্রণে এটি কোনো কার্যকর ভূমিকা রাখতে পারবে না। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। অন্যান্য সময়ের তুলনায় রমজান মাসে দেশে ভোগ্যপণ্যের বাড়তি চাহিদা তৈরি হয়। এই কারণে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী বাজারে কারসাজি করে পণ্যের দাম বাড়িয়ে দেয়। আবার অনেক সময় নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টাও করে তারা। আর এইসব দিক বিবেচনা করে সরকার রমজানে টিসিবিকে সক্রিয় করে। এরই অংশ হিসেবে এবারও পুরো রমজান মাস জুড়ে খোলা বাজারে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করবে সংস্থাটি। একজন ভোক্তা 4 কেজি চিনি, 2 কেজি ডাল, 5 লিটার সয়াবিন তেল আর ছোলা 3 কেজি করে প্রত্যেক ভোক্তা আমাদের এই ট্রাক সেলের কার্যক্রম থেকে তারা গ্রহণ করতে পারবেন। তবে ক্যাব নেতারা বলছেন, ব্যবসায়ীদের কারসাজি প্রতিরোধ এবং বিকল্প বাজার ব্যবস্থা গড়ে তুলতে টিসিবির বর্তমান প্রশাসনিক কাঠামো পরিবর্তন করা প্রয়োজন। টিসিবি আসলে মুক্তপুরে পড়ে আছে, এটা আসলে কোনোভাবে একা হাঁটতে পারতেছে না। তো এই জায়গায় টিসিবিকে কার্যকর করা না গেলে দেশে বিকল্প বাজার সৃষ্টি হবে না। অন্যদিকে ব্যবসায়ী নেতাদের পরামর্শ, টিসিবির সাথে ব্যবসায়ীদের যুক্ত করে একটি টাস্কফোর্স গঠন করা গেলে তা বাজার নিয়ন্ত্রণে অধিক কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। বিভিন্ন ট্রেড বডি, চেম্বার এবং ফেডারেশন, বিজিবি সবগুলাকে নিয়ে এবং জেলা প্রশাসন এগুলা একটা টাস্কফোর্স কমিটির মাধ্যমে যদি এটা করে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় জনগণ
উপকৃত হবে। এবার রমজানে টিসিবি খোলা বাজারে প্রতি কেজি চিনি 37 টাকা, মসুরের ডাল 103 টাকা, ছোলা 53 টাকা এবং তেল প্রতি লিটার 89 টাকায় বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বরিশালে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়ে র্যালি করেছে সিটি কর্পোরেশন ও মেট্রোপলিটন পুলিশ। বেলা 11:30টার দিকে নগর ভবন চত্বর থেকে সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামালের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারীদের অংশগ্রহণের র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এর আগে সকাল 11টার দিকে অশ্বিনী কুমার হলের সামনে থেকে বরিশাল মেট্রো পুলিশ কমিশনার শৈবাল কান্তি চৌধুরীর নেতৃত্বে আরেকটি র্যালি বের করে মেট্রোপলিটন পুলিশ। রমজান শুরুর আগেই সিলেটে সবজি সহ প্রায় সব নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বেড়ে গেছে। কয়েকদিন আগে 40 টাকা কেজির বেগুন এখন বিক্রি হচ্ছে 80 টাকায়। এছাড়া ইফতারের অনেক সবজির দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। ব্যবসায়ী নেতারা বলছেন, রোজা শুরুর আগে সারা মাসের বাজার একসঙ্গে করায় পণ্যের চাহিদার উপর চাপ পড়ায় এমনটা হয়েছে। অবশ্য প্রশাসন বলছে, রমজানে বাজার স্থিতিশীল রাখতে মনিটরিং করা হচ্ছে। আরো জানাচ্ছেন ইকরামুল কবির। সিলেটের সবজি বাজারে বেশ কিছু পণ্যের দাম রোজা শুরুর আগেই অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। নগরীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহ আগে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছিল 20 টাকায়, তা বেড়ে 50 টাকায়, 40 টাকার বেগুন 80 টাকায়, 30 টাকার টমেটো 60 টাকায়, 20 টাকার শসা 60 টাকায় বিক্রি হচ্ছে। অবশ্য এমন পরিস্থিতির জন্য বিক্রেতারা চাহিদা বাড়ার পাশাপাশি বৃষ্টিকে দায়ী করছেন। দাম বেড়েছে জিনিসপত্র, রমজান আইছে বলে ওরা একটু দাম বাড়ায় বলতেছে আর কি। যেহেতু বৃষ্টি, দেশে বন্যা, তারপরে সামনে রমজান মাস, সেজন্য দাম বেশি। সবজি বাজারের সাথে পাল্লা দিয়ে দাম বেড়েছে পেঁয়াজ, আদা, রসুন ও ছোলার দামও। 32 টাকার পেঁয়াজ 42 টাকায়, 100 টাকার আদা 150, 90 টাকার রসুন 110 টাকায়, 60 থেকে 80 টাকার ছোলা 110 টাকায় বিক্রি হচ্ছে। ফার্মের মুরগির দামও বেড়েছে। সরবরাহ নাকি কম, পাইকারি বাজারে দাম বাড়তি, এর জন্য পাইকারি তারা একটু 10 টাকা বাড়াইছে, আমরা তাই 10 টাকা বেশি বেচতে। পর্যাপ্ত মাল আছে ঘরে দুয়ারে, 60 টাকা গোদামও ভর্তি, কিন্তু তারা এমনিও দাম বাড়াই দেয়। রমজান মাস আসার আগে হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ায় বাজার অস্থিতিশীল হয়েছে বলে জানালেন ব্যবসায়ী এই নেতা। অনেকে একসাথে পুরো মাসের বাজার করতে চান, এতে হয়তো একটু ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের যে হয়তো একটু ঘাটতি দেখা যায়, কিন্তু এটা অচিরেই নেমে আসবে। রমজান মাস জুড়ে বাজার স্থিতিশীল রাখতে সার্বক্ষণিক মনিটরিং এর কথা জানালেন বাজার মনিটরিং সেলের প্রধান। পুরো রোজার মাসে আমরা ভিজিলেন্স টিম হিসেবে আমরা সাথে থাকবো এবং যখনই আমরা যাব সেখানে আমরা মোবাইল কোর্ট নিয়ে যাব। তারা মোবাইল কোর্টের মাধ্যমে বাজারকে স্থিতিশীল রাখার জন্য এই ব্যাপারটা তারা করবেন। সিলেটের বাজারে সয়াবিন তেল এবং গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে, তবে 1 কেজি ওজনের দেশি মুরগি বিক্রি হচ্ছে 500 টাকায়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। অতিরিক্ত যাত্রী বহন, কেবিনের টিকিট স্বল্পতা ও নিরাপত্তা সরঞ্জাম সহ অন্য সুবিধা নিশ্চিত না করেই ঈদের সময় নৌযান চলাচল করে, এমন অভিযোগ যাত্রী কল্যাণ সমিতির। তবে লঞ্চ মালিকদের দাবি, যাত্রী বেশি হওয়ায় নানা সমস্যা হলেও বিশেষ সার্ভিস দিয়ে পরিস্থিতি সামাল দেন তারা। অন্যদিকে এবছর ছাদে যাত্রী বহন ও নৌকা দিয়ে লঞ্চে ওঠা বন্ধে সমন্বিত পদক্ষেপের আশ্বাস বিআইডব্লিউটির। মিজানুর রহমান কবির রিপোর্ট। প্রতি বছর ঈদের সময় রাজধানীর সদরঘাট টার্মিনাল থেকে কমপক্ষে 10 লাখ মানুষ দক্ষিণাঞ্চল সহ অন্যান্য এলাকায় যাতায়াত করেন। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রায় প্রতিটি নৌযানেই অতিরিক্ত যাত্রী উঠতে দেখা যায়। লঞ্চ মালিকদের মন্তব্য, কর্মজীবীদের ছুটি একই সময়ে হওয়ায় তৈরি হয় এমন পরিস্থিতি। তবে যাত্রী কল্যাণ সমিতির অভিযোগ, চাহিদার এই সুযোগটি কাজে লাগিয়ে চলে কেবিন বাণিজ্য, আর জীবনের ঝুঁকি নিয়ে চলেন যাত্রীরা। জীবন রক্ষাকারী সরঞ্জাম নাই, আরামের ব্যবস্থা নাই। নৌযান আইনে একজন যাত্রীর যে প্রাপ্ত অধিকার, সেই অধিকারটা ন্যূনতম সেখানে নেই। দুর্ঘটনায় নিজেকে সেভ করার মতো কোনো মার্জিন না রেখে এরা যাত্রী বোঝাই করে। এর প্রমাণ মেলে যখন কোনো দুর্ঘটনা ঘটে, লঞ্চ ডুবি ঘটে, তখন দেখা যায় ক্যাপাসিটি কত, যাত্রী ছিল কত, কিন্তু সমাধান ওই কাগজ পর্যন্তই, আলোচনা পর্যন্তই। দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী অনেক সময় ওদের যে নির্ধারিত টাইম, সেই টাইমের আগে ছেড়ে দিচ্ছে যাত্রী পরিপূর্ণ না হতেই।
এর ফলে পরবর্তীতে যে লঞ্চগুলি আছে ওই লঞ্চগুলিতে একটু ওভারলোড হয়ে যায়। আগে থেকে বলে আসছিলাম যে গার্মেন্টস এক এক এলাকা এক একটা জোন এক এক দিন ছুটি দেওয়ার জন্য। লঞ্চ মালিকদের দাবি, সমন্বিত পদক্ষেপের কারণে বিগত কয়েক বছরে ঢাকা বরিশাল রুটে নৌ দুর্ঘটনা হয়নি। আর প্রতি বছরই আধুনিক প্রযুক্তি সম্পূর্ণ জাহাজ আসার দাবিও তাদের। বিদেশে যেগুলো থাকে হাইড্রোলিক থাকে, আবার জিপিএস থাকে, ঠিক আছে, রাডার থাকে, এগুলা আমরা আগে ছিল না, এখন আস্তে আস্তে এটা দেওয়ার চেষ্টা করতেছি। এখন পড়াই লঞ্চে এটা আছে। অন্যদিকে জাহাজের ফিটনেস পরীক্ষা, পর্যাপ্ত জীবন রক্ষাকারী সরঞ্জাম নিশ্চিত করা, অতিরিক্ত যাত্রী বোঝাই বন্ধ এবং যাত্রী হয়রানি বন্ধে নানা প্রস্তুতির দাবি বিআইডব্লিউটি এর। ওভারলোডিং যেন না হয়, আমরা সবাই একজোটে কাজ করি। ঈদের সময়ের জন্য তো আলাদা কোনো কেবিন কেউ বানায় রাখে না, কেবিনে একটু ক্রাইসিস থাকতে পারে। যাত্রী সাধারণ প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে একাত্রে সব যাত্রী ছুটলে তো ব্যবস্থা করা যাবে না। কর্তৃপক্ষ জানান, এবার আরো কমপক্ষে 8টি লঞ্চ যোগ হওয়ায় অন্যান্য বছরের তুলনায় কম ঝুঁকিতে চলতে পারবেন ঘরমুখ ও শহরে ফেরা লোকজন। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ধরে নিয়ে যাওয়া বিজিবির নায়েক আব্দুর রাজ্জাককে ফেরত চাওয়ার বিষয়ে পাঠানো পতাকা বৈঠকের অনুরোধে সাড়া দেয়নি মিয়ানমার। গতকাল বিজিবির পক্ষ থেকে বিজিপির কাছে মুঠোফোনে একটি এসএমএস এর মাধ্যমে আজ সকাল 10টার দিকে টেকনাফ স্থলবন্দর রেস্ট হাউসে পতাকা বৈঠক করার অনুরোধ জানানো হয়। তবে এ ব্যাপারে এখনো বিজিপির পক্ষ থেকে কোনো সবুজ সংকেত মেলেনি। গতকাল ভোরে নাফ নদীর জাদিমুরা পয়েন্টে টহলকালে বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। এতে বিপ্লব নামে বিজিবির এক সিপাহী আহত হন। ধরে নিয়ে যাওয়া হয় নায়েব আব্দুর রাজ্জাককে। আহত বিপ্লবকে চট্টগ্রাম সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর অধিকাংশ বেড়ি বাঁধ এখনো মেরামত না হওয়ায় বর্ষা মৌসুমে জোয়ারের পানিতে নদী ভাঙন অব্যাহত রয়েছে। এতে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন এলাকার হাজার হাজার মানুষ। জেলার পায়রা নদীর ভাঙনে ছোট বিঘাই বড় বিঘাই ইউনিয়নের কয়েকটি গ্রাম ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এলাকার কয়েক হাজার পরিবার ভিটে মাটি হারিয়ে এখন নিঃস্ব। এদিকে গতকাল পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও নেদারল্যান্ডের পরিবেশ মন্ত্রী মিলানি সোলসভেন ভাঙন এলাকা পরিদর্শন করেন। এ সময় পরীক্ষা নিরীক্ষার শেষে বাঁধ নির্মাণের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন পানি সম্পদ মন্ত্রী। আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে নদীর রক্ষা, নদীর তীর রক্ষা, এটা কিন্তু খুব কঠিন কাজ এবং এটা অনেক ব্যয় করতে হয় আমাদেরকে। সুতরাং এটা দেখে আমাকে বলতে হবে। খুলনার রূপসা ও ভৈরব নদে লবণাক্ততার পরিমাণ ক্ষতিকর মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। মাঝে কিছুদিন সহনীয় থাকলেও গত 2 বছর ধরে আবার তা বাড়তে শুরু করেছে। পরিবেশবিদরা বলছেন, নদীর পানিতে লবণাক্ততার পরিমাণ বাড়তে থাকলে এর পারিপার্শ্বিক পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে। আরো জানাচ্ছেন তরিকুল ইসলাম। খুলনা মহানগরীর প্রাণ রূপসা ও ভৈরব নদ। নদ দুটির উপর নির্ভর করে দুপাশ দিয়ে গড়ে উঠেছে অসংখ্য শিল্প কলকারখানা, জীবিকা নির্বাহ করছে অসংখ্য মৎস্যজীবী। আবার কৃষি জমিতে ব্যবহৃত হয়ে থাকে এ নদের পানি। 5 বছর আগেও এর পানি বিশুদ্ধ ছিল, কিন্তু সম্প্রতি পরিবেশ অধিদপ্তর নদ দুটির পানি নিয়মিত পরীক্ষা নিরীক্ষার পর ক্ষতিকর মাত্রায় লবণের উপস্থিতি পেয়েছে। এজন্য পরিবেশবিদরা বিগত 2-3 বছর বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়া এবং নদের সাথে সংযোগ খাল ও বিলের পানি যাওয়া আসা বন্ধ হয়ে যাওয়াকে দায়ী করেছেন। ফ্রেশ ওয়াটার যে রিজার্ভারগুলো যেগুলো উপরের দিকে আছে, তার সাথে এই নদীগুলোর যে কানেকশন, সেগুলো কিন্তু আবার বন্ধ হয়ে গেছে। ফলে এই উপর থেকে ফ্রেশ ওয়াটার নামার পরিমাণটা কিন্তু কমে গেছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত রোদের তীব্রতাও বেশি থাকে, পানি বেশি বাষ্পায়িত হয় এবং পানি বেশি বাষ্পায়িত হওয়ার কারণে লবণের কনসেন্ট্রেশন বা মাত্রা বেড়ে যায় নদীতে। পরিবেশবিদরা বলছেন, লবণাক্ততা বৃদ্ধির কারণে এখানকার জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। মিষ্টি পানি এবং লবণ পানির মাঝামাঝি একটা যে ইকোসিস্টেম, সেখানে যে সমস্ত মাছ এবং জলজ প্রাণী, তাদের উপর নির্ভরশীল যে পাখিগুলা বসবাস করছিল, তারা কিন্তু তাদের সেই বাসস্থানটা কিন্তু তারা এখন হারিয়ে ফেলছে। পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তার মতে, পানির লবণাক্ততা দূরীকরণ প্রকল্প ব্যয়বহুল। এক্ষেত্রে পানি প্রবাহ ঠিক রাখা ও প্রকৃতির উপর নির্ভরশীল হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই। নদীর স্রোতধারা বজায় রাখতে হবে। নদীর পাড়ে যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, তাদের আন্তরিক হতে হবে, নদীর প্রতি ভালোবাসা আসতে হবে, যাতে যত্রতত্র বজ্র না ফেলে। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, 2014 সালে নদ দুটিতে লবণাক্ততার মাত্রা ছিল 11.2 পিপিটি। চলতি বছর তা 16 থেকে 17 মাত্রার পিপিটিতে ওঠানামা করছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা।
আদালত কক্ষের অভাবে দেশে 4 শতাধিক বিচারক কাজ করতে পারছেন না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি এস.কে. সিনহা। কক্ষ সংকট সমাধান করা হলে আরও 30 থেকে 40 ভাগ মামলার নিষ্পত্তি করা সম্ভব হবে বলেও জানান তিনি। বিকেলে নরসিংদী জেলা আদালতে জুডিশিয়াল কনফারেন্সে একথা বলেন তিনি। 400-এর উপরে বিচারক কাজ করতে পারছে না কোর্টরুমের অভাবে। এদেরকে যদি আমি কোর্টরুম দিয়ে দিতে পারি তাহলে হয়তো আমার এই বর্তমান মামলাগুলোতে 30 থেকে 40% আমরা নিষ্পত্তি করতে পারবো, ম্যাক্সিমাম 40-45%। নির্দেশনা মোতাবেক সকাল এবং বিকালে 2 শিফটে বসে অন্তত 26% বা 27% পর্যন্ত আমরা নিষ্পত্তি বাড়িয়ে দিয়েছি। এটা যদি আরো একটু গতি বাড়িয়ে দেয় 30% পর্যন্ত বাড়াতে পারবো। বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা নতুন জাতীয় পে স্কেলে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট। দাবি মানা না হলে ধর্মঘট পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। সকালে নগরীর অশ্বিনী কুমার হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ফ্রন্টের বিভাগীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক মহসিনুল ইসলাম হাবুল। এই সময় তিনি বলেন, যেদিন সরকারি কর্মচারীরা নতুন পে স্কেল অনুযায়ী বেতন ভাতা পাবেন সেদিন থেকেই বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের ওই একই পে স্কেল অনুযায়ী বেতন ভাতা দিতে হবে। না হলে পরের দিন থেকে বরিশাল বিভাগের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট পালনের হুঁশিয়ারি দেন তিনি। বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের নিঃশর্তভাবে নতুন জাতীয় পে স্কেল অন্তর্ভুক্ত না করা হয় তাহলে যেদিন থেকে অন্যরা জাতীয় পে স্কেল প্রাপ্ত হবেন সেই দিন থেকে বরিশাল বিভাগের সকল বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য অর্থাৎ দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবিরাম ধর্মঘটের কর্মসূচি পালন করার ঘোষণা করছি। সাতক্ষীরায় ডাকাত দলের হামলায় সাদ্দাম হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো 3 গ্রামবাসী। পুলিশ জানায়, গতকাল গভীর রাতে কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামে আব্দুল বাড়ির বাড়িতে একদল ডাকাত প্রবেশ করে। এই সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার দিলে ডাকাত দলের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এতে সাদ্দাম হোসেন ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় আহত হন আরো 3 জন। তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। যারা মাছ চুরি করতে আসছিল এদের ছোড়ার আঘাতে সাদ্দাম আহত হয় মারাত্মকভাবে এবং ঘটনাস্থলে কিছুক্ষণ পরে ঘটনাস্থলে সে মারা যায়। এবং একই সাথে মোশাররফের মা মমিনা বেগম, স্বামী আব্দুল বারি এবং মোশাররফের ভাই আশরাফ এবং আরেকজন প্রতিবেশী বাবুল পিতা জামাত আলী সেও ছুরিকাঘাতে আহত হয়। মুক্তিযোদ্ধাদের ভাতা বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইল ও মেহেরপুর জেলার মুক্তিযোদ্ধারা। সকালে টাঙ্গাইল শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন মুক্তিযোদ্ধারা। কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আশিকপুর বাইপাস এলাকায় সড়ক অবরোধ করেন তারা। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থলে গিয়ে তাদের দাবি কর্তৃপক্ষকে জানানোর প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেন মুক্তিযোদ্ধারা। এছাড়া একই দাবিতে মানববন্ধন করেছে মেহেরপুরের মুক্তিযোদ্ধারাও। সকালে শহরের মুজিবনগর সড়কের কোর্ট মোড়ে এ মানববন্ধন করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ। এ সময় বক্তারা বয়সের বৈষম্য না করে সব মুক্তিযোদ্ধাকে 10,000 টাকা করে ভাতা দেওয়ার দাবি জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন জেলার মুক্তিযোদ্ধারা। শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখলের প্রতিবাদে সাভারে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন গাজীরচর AM স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কে 5 কিলোমিটার এলাকা জুড়ে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন তারা। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। তাদের সাথে একাত্মতা প্রকাশ করে আরও কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়। এ সময় তারা বলেন, বর্তমান ডিসি, এডিসি প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে এই প্রতিষ্ঠানের 5 একর জমি দখল করে গার্মেন্টস শ্রমিকদের আবাসনের ব্যবস্থা করতে চাচ্ছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, অধ্যক্ষ ও অভিভাবকবৃন্দ। বাংলা সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
নাইকো দুর্নীতি মামলা বাতিলে বেগম জিয়ার আবেদন হাইকোর্টে খারিজ, নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ। জিয়া চ্যারিটেবল ও অরফানেজ ট্রাস্ট মামলায় হাজিরা। রমজানের বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে এবার চট্টগ্রামে মাঠে নামছে টিসিবি। সিলেটে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে সবজি সহ সব নিত্যপণ্যের দাম। অতিরিক্ত যাত্রী বহন সহ নানা সমস্যা নিয়েই ঈদে চলাচল করে নৌযান। স্বীকার করে পরিস্থিতি সামাল দেওয়ার দাবি মালিকদের। এবার সমন্বিত পদক্ষেপের আশ্বাস বিআইডব্লিউটিএর। চট্টগ্রামে এবার একে খান পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ অভিযান। আগে পুনর্বাসনের ব্যবস্থা না করায় এলাকাবাসীর ক্ষোভ। এবং মিরপুরে বাংলাদেশ ভারতের 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টির বাধা, সৌম্য তামিমের 50, বড় সংগ্রহের পথে টাইগাররা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।